এক দফার যে বিষয়টা, এই সাবজেক্টটা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী ছাত্র দল, সকল অঙ্গ সংগঠন কিন্তু দীর্ঘদিন কাজ করছে। সেটা কিন্তু শুধু 16 জুলাই বা জুলাইয়ের মধ্যে না, এবং সেটা যে 3 আগস্ট ঘোষিত হয়েছে সেটাও না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2023 সালের 28 জুলাই পল্টনে একটা বিশাল সমাবেশের মাধ্যমে তখনকার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান সময়ের, তিনি ঘোষণা করেছিলেন যে দফা 1 দাবি 1 খুনি হাসিনার পদত্যাগ। এক দফা কিন্তু ঘোষিত হয়েছে 2023 সালের কোথায়, 28 জুলাই পল্টনে, এবং সেটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সে বক্তব্য পুরো মিডিয়াতে আপনারা দেখেছেন। এর পরবর্তীতে আমরা সেই নিমিত্তে কাজ করছিলাম। এই কাজ করতে 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 এরপরে নির্বাচন হয়েছে একটা, জানেন আপনি, ভোটারবিহীন নির্বাচন হয়ে গেছে। সেখানে আবার যখন ফ্যাসিস্ট শেখ হাসিনা আপনার সরকার গঠন করেছে, গঠন করার পরবর্তীতে আমাদের আন্দোলন কিন্তু চলমান ছিল। আমরা সবাই আন্দোলনরত ছিলাম, এবং ইভেন আমি নিজে ব্যক্তিগতভাবে আমার অনেক সহযোদ্ধা আমরা কারো অন্তরীণ ছিলাম। জুলাইয়ের ঠিক আগ মুহূর্তে আমরা কারাগার থেকে মুক্তি পেয়েছি। জুলাইয়ের ক্রেডিট শুধুমাত্র শহীদদের, জীবিতদের আছে দায়িত্ব। এখন জুলাইয়ের পরে যে বাণিজ্যটা শুরু হইল, এইটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরে সবচেয়ে বড় লাভজনক বাণিজ্য। এই বাণিজ্যটা করতে গিয়ে জুলাইকে এমনভাবে এত অল্প দামে, এত সস্তা দামে আমরা বিক্রি করতে দেখলাম যে সেখানে তারেক রহমানকে দায়িত্বটা তুলে নিতে হইল। কেমনে? জুলাইয়ের প্রথম থেকে বিএনপি জুলাই বিরোধী, বিএনপি জুলাই গাদ্দার, বিএনপির সাথে জুলাইয়ের কোনো সম্পর্ক নাই, ছাত্রদল অ্যাজ ইফ কোথাও ছিল না। হ্যাঁ, এইভাবে ন্যারেটিভ তৈরি করে, এবং বিএনপি যেহেতু যে নোট অফ ডিসেন্ট দিয়েছিল তার গণতান্ত্রিক অধিকার, এই নোট অফ ডিসেন্ট দেওয়ার পরে তো একবার আর বিএনপির জুলাইয়ের সাথে কোনো সম্পর্ক নেই। দেখুন, আজকে যারা নিজেদেরকে না পেয়ে একদম হাই হোসেন টাইপের যে কথাবার্তা বলছেন, গত ইন্টারিমের 18 মাসে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ছিলাম। তো অভ্যুত্থান পরবর্তী সময় দেখতে পেলাম যে একটা বিশ্ববিদ্যালয়, একটা গ্রুপ পুরো অভ্যুত্থানকে তাদের কুক্ষিগত করে ফেলেছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়, 7 কলেজ, ন্যাশনাল ইউনিভার্সিটি বা কমি মাদ্রাসার শিক্ষার্থী, কোথাও কেউ কিছু নাই। আমরা আজকে হয়তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা বলছি, আপনি 24 সালে ফিরে তাকান, কোথাও তাদের অবদান নিয়ে তুলে ধরা হয় নাই। যে নারী শিক্ষার্থীরা আমাদের ডাল হিসাবে তো সামনে দাঁড়িয়েছিল, তাদের অবদান নিয়ে কিন্তু আমরা কথা বলছি না, যার কারণেই কিন্তু তারা ঘরে ফিরে গেছে। এখন আমি সেই মানে যে একটা হীন কাজ, যে কাউকে মাইনাস করা, কাদের অবদানকে অস্বীকার করা, যে রাজনীতি বাংলাদেশে ইন্টারিম সরকারের সময় করেছে, সেটা বর্তমানে আবার চলুক, সেটা আমি প্রত্যাশা করি না। আজকে যে বিষয়টা হয়েছে, আমি দেখেছি, শুনেছি যে এক দফার ঘোষণা নিয়ে ছাত্রদলের সহসভাপতি ভাই বললেন যে তারেক রহমান 2023 সালে ঘোষণা দিয়েছেন। আমরা অনেক আগে থেকেই শুনতে পাচ্ছি, ফেসিবাদ বিরোধী লড়াই সংগ্রাম যারা করছেন, দীর্ঘদিন ধরেই হাসিনা বিরোধী আন্দোলন করছেন, তারা স্বপ্ন দেখছেন, হামলা মামলার শিকার হয়েছেন। তবে এটা আপনার বাস্তবতা যে মানতে হবে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেই কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে একটা যাত্রা শুরু হয়েছে, 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় হামলা পরবর্তী সময়, 16 জুলাই রংপুরে আবু সাইদ, 17 জুলাই আবু সাইদ, চট্টগ্রামে ওয়াসিম সহ যে হত্যা বা শহীদ হওয়ার মধ্য দিয়ে সেই কোটা সংস্কারে কিন্তু আর কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ ছিল না, সেটা রাষ্ট্র সংস্কারে গিয়েছে। জনগণ তাদের প্রয়োজনে, তারা এই রাষ্ট্রের যে শাসক, তার শাসকের পরিবর্তনের জন্য কিন্তু যেই গার্ডিয়ানরা, আমাদের বাবা মা যারা আমাদের রাজনীতি বিমুখ করতো, রাজনীতি ভালো না, তারাই কিন্তু আমাদের জন্য রান্না বান্না করে খাবার নিয়ে আসতেন। যে রিক্সা চালকরা আমরা তৃতীয় শ্রেণী, নিম্ন শ্রেণী হিসাবে কটাক্ষ করি, তারা সারাদিনের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে যে অর্থ উপার্জন করতো, সেই টাকা দিয়ে কিন্তু আমাদের জন্য খাবার নিয়ে আসতেন। তাই আমাদের বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিক, এই অভ্যুত্থানে 6 জন সাংবাদিক শহীদ হয়েছেন, তারাও ভূমিকা রেখেছেন। সকলের ঐক্যমতের ভিত্তিতে একটা মানুষের একটা জয়গান শুরু হয়েছে যে আমরা শেখ হাসিনার পতন চাই। জনগণ চেয়েছিল, জনগণের বার্তাটাই নাহিদ ইসলাম ঘোষণা করেছেন 3রা আগস্ট। এটা আমার সহ আলোচক যারা আছে তাদেরকেও স্বীকার করা উচিত, বর্তমানে যে রাজনৈতিক দল যারা আছে বিএনপিরও স্বীকার করা উচিত। আমি জানি বিএনপি স্বীকার করে। দর্শক, জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর আজ। যদি আপনাদের সবাইকে আরও একবার স্মরণ করিয়ে দিই, ঢাকাসহ দেশব্যাপী ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মুখে 2024 সালের 5 আগস্ট ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। তবে তার এই বিদায়ের সিদ্ধান্ত কোনো একটা নির্দিষ্ট দিনে বা সময় আসলে আসেনি, কারণ এর আগে কয়েকদিন ধরে 24-এ আসলে আমরা দেখেছি রাষ্ট্রযন্ত্রের ভেতরে দ্রুত বদলে যেতে থাকে পরিস্থিতি, এবং নিরাপত্তা বাহিনীর যে অবস্থান, আওয়ামী লীগের অভ্যন্তরীণ আলোচনা এবং শেষ মুহূর্তে সামরিক নেতৃত্বের পরিস্থিতি মূল্যায়ন, সব মিলিয়ে ঘন্টায় ঘন্টায় কিন্তু সেই সিদ্ধান্তের হিসাবটা পাল্টেছিল। এখন যে বিষয়টি হয়েছে 2 বছর পরে এসে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আসলে এই যেই আমরা আসলে যেই নতুন বাংলাদেশ পেয়েছি যেটি বলা হচ্ছে, সেটি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আসলে মানুষের মধ্যে যে প্রত্যাশাটা আসলে তৈরি হয়েছিল, সেই প্রত্যাশা কতটুকু পূরণ হলো সেই বিষয় নিয়ে আসলে আমরা আজকে কথা বলবো। এবং আমাদের আজকের যে আলোচনার বিষয়টি আমরা নির্ধারণ করেছি সেটি হচ্ছে জুলাইয়ের আকাঙ্ক্ষা। এবং আপনাদের সাথে আছে আমি জান্নাতুল সাদিয়া, এবং এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে 3 জন সম্মানিত অতিথি আছেন কাজী জিয়াউদ্দিন বাসেত,
সিনিয়র সহসভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল, আরো আছেন রেজাউল করিম রনি, শুধু সহসভাপতি, সহসভাপতি সিনিয়র সহসভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল, শুধু সহসভাপতি, মানে সিনিয়রটা নাই, সিনিয়রটা হবে না, ওকে, সহসভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল, আরো আছেন রেজাউল করিম রনি, সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক, আরো আছেন নাজমুল হাসান, সভাপতি ছাত্র অধিকার পরিষদ ও সাবেক সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। কাজী জিয়াউদ্দিন বাসেত, আপনাকে দিয়ে শুরু করি। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আসলে আপনাদের জায়গা থেকে আপনারা দেশটাকে কিভাবে দেখতে চেয়েছিলেন, সেই জায়গা থেকে প্রত্যাশা কতটুকু পূরণ হলো? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নিউজ 24 এর দর্শকবৃন্দ এবং আমার সহ আলোচকবৃন্দকে, এবং জানাচ্ছি সাথে সাথে সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অন্যান্য রাজনৈতিক বিরোধী মতের রাজনৈতিক দলগুলো তাদের অনেক নেতাকর্মী হারিয়েছে, তা অনেক নেতাকর্মী শহীদ হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, নির্মম নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, দীর্ঘদিন কারান্তরীণ থেকে তাদের মেধার বিলোপ ঘটেছে। এরকমকে অসংখ্য ত্যাগের বিনিময়ে পরবর্তীতে একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে এর পরবর্তীতে 16ই জুলাই থেকে শুরু করে একটা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ থেকে একজন ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছে। এর পরবর্তীতে আর 5 আগস্টের পরবর্তীতে পরিবর্তিত রাজনীতিতে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা অনন্য উচ্চতায় চলে গিয়েছে, এবং আমরা দেখেছি যে সাধারণ সকল মানুষগুলো রাজনৈতিকভাবে সচেতন হয়ে গেছে, যে তাদের অধিকার সম্পর্কে মানে জ্ঞাত হয়েছে। বিশেষ করে 5 আগস্টের আগে যখন একটা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে একটা দেশের বেসিক নিডস, চলাফেরার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা খর্ব করা হয়েছিল, সেই জায়গাটাতে যখন দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে এক মানুষ জনগণ পুরো বাংলাদেশের জনগণ একত্রিত হয়ে একটা ছাত্রযন্ত্রের গণ অভ্যুত্থান ঘটিয়েছে, তারপরে কিন্তু সবাই মোটামুটি ধরে নিয়েছে যে আগামী সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন, এবং তারই নিমিত্তে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল। সেখানে অনেক কিছু হয়েছে এবং অনেক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, সেখানে আলোচনাও আছে, সমালোচনাও আছে। আবার পরবর্তীতে জাতীয় নির্বাচন হয়েছে 12ই ফেব্রুয়ারিতে। সেই জাতীয় নির্বাচনে আপনার সাধারণ মানুষের যে ভোটাধিকার প্রয়োগের দীর্ঘদিন একটা আক্ষেপ ছিল, সেই আক্ষেপ গুছিয়ে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এসে একটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে, এবং নির্বাচনের পূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বের আগে বিএনপি যত ধরনের কথা দিয়েছে, জনতুষ্টি এবং জন আকাঙ্ক্ষার বিষয়গুলো যেগুলো জনগণের জন্য ইশতেহার উল্লেখ করেছে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে বিএনপি ভোটের কালি, ভোট দেওয়ার যে কালি, সেই কালি মোছার আগেই আপনার সেই কাজগুলো করা শুরু করে দিয়েছে, বিশেষ করে জনতুষ্টির কাজগুলো। আপনি যখন আসলে এই কথাগুলো বলছেন, ঠিক তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার তিনি বলছেন যে জুলাইয়ের পরে তাদের বেঁচে থাকাটাই আসলে অপরাধ। তাহলে এই বিষয়গুলো আসলে কেন আসছে? এবং নিশ্চয়ই আজকে দেখেছেন যেই প্রদর্শিত ডকুমেন্টারিটি ছিল, এবং সেখানে এক দফা আন্দোলনের ঘোষক নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। এই বিষয়গুলো আসলে কেন তৈরি হচ্ছে বলে আপনার কাছে কি মনে হচ্ছে? দেখুন, এক দফার যে বিষয়টা, এই সাবজেক্টটা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী ছাত্রদল সকল অঙ্গ সংগঠন কিন্তু দীর্ঘদিন কাজ করছে। সেটা কিন্তু শুধু 16ই জুলাই বা জুলাইয়ের মধ্যে না, এবং সেটা যে 3ই আগস্ট ঘোষিত হয়েছে সেটাও না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2023 সালের 28 জুলাই পল্টনে একটা বিশাল সমাবেশের মাধ্যমে তখনকার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান সময়ের, তিনি ঘোষণা করেছিলেন যে দফা 1 দাবি 1 খুনি হাসিনার পদত্যাগ। এক দফা কিন্তু ঘোষিত হয়েছে 2023 সালের কোথায়? 28 জুলাই পল্টনে, এবং সেটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সে বক্তব্য পুরো মিডিয়াতে আপনারা দেখেছেন। এর পরবর্তীতে আমরা সেই নিমিত্তে কাজ করছিলাম। এই কাজ করতে 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 এরপরে নির্বাচন হয়েছে একটা, জানেন আপনি, ভোটারবিহীন নির্বাচন হয়ে গেছে। সেখানে আবার যখন ফ্যাসিস্ট শেখ হাসিনা আপনার সরকার গঠন করেছে, গঠন করার পরবর্তীতে আমাদের আন্দোলন কিন্তু চলমান ছিল। আমরা সবাই আন্দোলনরত ছিলাম, এবং ইভেন আমি নিজে ব্যক্তিগতভাবে আমার অনেক সহযোদ্ধা আমরা কারা অন্তরীণ ছিলাম। জুলাইয়ের ঠিক আগ মুহূর্তে আমরা কারাগার থেকে মুক্তি পেয়েছি দীর্ঘদিন কারাবাসের পরে। সেই জায়গায় জুলাই যখন শুরু হয়েছে, আপনি জানেন জুলাইয়ের বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা সংস্কার দিয়ে আন্দোলন শুরু হতে আস্তে 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 একটু আন্দোলন বেগবান হয়েছে। আমাদের দল থেকে আন্দোলনকে এক্সপিডিয়েট করার জন্য বিভিন্ন সময় আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি, কার্যক্রম গ্রহণ করেছি। এই কর্মযজ্ঞের মাধ্যমে আমরা ছিলাম। পরবর্তীতে 16ই জুলাই যখন আবু সাইদ শহীদ হয়েছে, বীরত্ব গাথা যেই দৃশ্য আপনারা দেখেছেন, শহীদ ওয়াসিম যখন শহীদ হয়েছে, এবং 16ই জুলাই যখন 6 জন শহীদ হয়েছে সাধারণ শিক্ষার্থী হিসেবে, এবং ছাত্রদলের নেতা ওয়াসিম সহ, এবং অনেকেই গুলিবিদ্ধ হয়েছে, এবং বাংলাদেশের মাটিতে দৃশ্যমান যেই রাষ্ট্রযন্ত্র যে অন্যায় করেছে সেটা যখন দৃশ্যমান হয়েছে, তখন কিন্তু সাধারণ পুরো বাংলাদেশের মানুষ আপনার উঠে গেছে, একদম আন্দোলনে নেমে গেছে। ওই 16ই জুলাই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তখনকার সময়ের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, উনি ভিডিও কনফারেন্সে বলেছে আর বসে থাকা যাবে না। উনি নিজেই বক্তব্য রেখেছে, আমাদের আজ থেকে এক দফা নিমিত্তে কাজ করতে হবে, দফা 1 দাবি 1।
শেখ হাসিনা পদত্যাগ। এটা হচ্ছে আমাদের দলের স্টেটমেন্ট, এখনো সেটা বলবৎ আছে। এর পরবর্তীতে আপনি যে এক দফা নিয়ে এখন যারা সমন্বয়করা, বা আমি দেখেছি একটা সমন্বয়ক আছে যে আগে ছাত্রলীগ করতো, আমার বঙ্গবন্ধু আমার এটা সেটা বলতো, এই ধরনের কার্যক্রম করতো, মানে বারবার বিবাহ হওয়া নারীদের মতো আর কি। এই চরিত্র যখন উপনীত হয়ে গেছে, সে আজকে একটা স্ট্যাটাস দিয়েছে, আবার কিছুক্ষণ পরে এটা রিমুভও করে দিয়েছে। এই যে হাস্যকর রাজনৈতিক চর্চা। আপনারা সমন্বয়করা কি যখন রাজনীতি আন্দোলন শুরু করেছিল তখন কি জানতো যে এটার মাধ্যমে সরকার পতন হবে? সরকার পতন তো সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের নিমিত্তে, সেই জায়গাটাতে আসতে হবে। জনাব তারেক রহমান তো 28 জুলাই 2023 সালে এক দফার ঘোষণা দিয়েছেন এবং 17 জুলাই সেটা পাকাপোক্ত করে আবারও ঘোষণা দিয়েছেন। সুতরাং এটা তো একটা মানে বক্তব্য থাকবে, এটা তো একটা ট্রু, এটা রিয়েল, এটা ফ্যাক্ট। এই ফ্যাক্টকে আপনি অস্বীকার করার কোনো সুযোগ নাই। আবার যখন আন্দোলনের সমন্বিত সকল শ্রেণী পেশার এসেছে, তখন সমন্বয়কদের থেকে 3 আগস্ট অনেক অনেক ধন্যবাদ। রেজাউল করিম রনি, আপনার কাছে আসি। আজকে চীন মৈত্রীতে যেই অনুষ্ঠানটা হলো, সেখানে যে চরম হট্টগোল এবং বিশৃঙ্খলার ঘটনাটি ঘটলো, সেটি আসলে আমরা সবাই দেখেছি। এবং সেখান থেকে যে অভিযোগটা এসছে সেটি হচ্ছে 3রা আগস্টের যে গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহ সেটি অনুপস্থিত ছিল, এবং এরকম আরো অনেকগুলো বিষয় আসলে এসছে। এবং এই বিষয়টি নিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিও যেটা বলছেন যে যেই ডকুমেন্টারিতে শহীদ আবু সাইদের ছবি নেই সেটি কোনো ডকুমেন্টারি না, এবং তিনি লজ্জিত ব্যথিত, সেটিও তিনি বলেছেন। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, এই যে 2 বছর পরে এসে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে এত বিতর্ক, বা সেই গণঅভ্যুত্থান দিবসের একটা অনুষ্ঠানে হট্টগোল হলো, এটি আসলে কেন হচ্ছে? মন্ত্রণালয়ের কি আসলে আরেকটু বেশি সতর্ক বা অন্তর্ভুক্তিমূলক হওয়া মানে হতে পারতেন কিনা, বা পারতো কিনা, কি মনে হয়? ধন্যবাদ। আপনার প্রশ্নের মধ্যে উত্তরটা আছে। যাই হোক, যে যেখান থেকে দেখছেন আমাদের সবাইকে আমার সালাম। এটা নিন্দনীয়। রাষ্ট্রপতি যেরকম বলেছেন, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন, এবং এইটার সাথে যুক্ত যেই লোকজন তারা সম্ভবত সরকারি দায়িত্ব আকারে পালন করেছেন। জুলাইয়ের সাথে যাদের যে সম্পর্ক থাকতো, সে যে দলেরই হোক, সে একটা ডকুমেন্টারি করবে এবং তাতে আবু সাইদ থাকবেন, এটা হইতে পারে না, সে যে দলেরই হোক। তো ফলে এখানে এটার আমিও একটু আগেও কথা বলছি এটা নিয়ে, এখানে যারা যুক্ত ছিল তাদের দায়িত্বের গাফিলতির বিষয়টা আলোচনায় আনা দরকার এবং তাদের ব্যাপারে তদন্ত হওয়া দরকার। কিন্তু দেখেন, জুলাই আগস্টের গণহত্যার এই যে চিত্রটি, এর মধ্য দিয়ে তারপরে যে পপুলার আপরাইজিং, এই গণঅভ্যুত্থানকে আমরা বহুবার, আপনার এই শোতে একাধিকবার বলছি, জুলাইয়ের ক্রেডিট শুধুমাত্র শহীদদের, জীবিতদের আছে দায়িত্ব। এখন জুলাইয়ের পরে যে বাণিজ্যটা শুরু হইল, এইটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরে সবচেয়ে বড় লাভজনক বাণিজ্য। এই বাণিজ্যটা করতে গিয়ে জুলাইকে এমনভাবে এত অল্প দামে, এত সস্তা দামে আমরা বিক্রি করতে দেখলাম যে সেখানে তারেক রহমানকে দায়িত্বটা তুলে নিতে হইল। কেমনে? জুলাইয়ের প্রথম থেকে বিএনপি জুলাই বিরোধী, বিএনপি জুলাই গাদ্দার, বিএনপির সাথে জুলাইয়ের কোনো সম্পর্ক নাই, ছাত্রদল অ্যাজিফ কোথাও ছিল না, হ্যাঁ, এইভাবে ন্যারেটিভ তৈরি করে। এবং বিএনপি যেহেতু যে নোট অফ ডিসেন্ট দিয়েছিল, তার গণতান্ত্রিক অধিকার, এই নোট অফ ডিসেন্ট দেওয়ার পরে তো একবার আর বিএনপির জুলাইয়ের সাথে কোনো সম্পর্ক নেই, জুলাইয়ের চূড়ান্ত স্বীকৃত লিখিত গাদ্দার হইল বিএনপি, এইভাবে ন্যারেটিভ ইস্টাবলিশ করা হয়ে গেছিল। তখন আমরা কি বললাম? তখন আমরা বললাম জুলাইয়ের ম্যান অফ দ্য টুর্নামেন্ট হলেন বেগম খালেদা জিয়া, ম্যান অফ দ্য ম্যাচ ছাত্র জনতা। একটা ম্যান অফ দ্য টুর্নামেন্ট আপনি জানেন যে তার সমস্ত ম্যাচ খেলতে হয় না, হয়তো ইনজুরি হয়ে আসে 2-3 ম্যাচ আগে উঠা যায়, কিন্তু পুরা দলকে, পুরা টিমকে সে বিজয়ের জন্য প্রস্তুত করে যায়, বিজয়ের অবস্থায় রেখে যায়। বেগম খালেদা জিয়া এই গণ অভ্যুত্থানের যদি কোনো মাস্টার মাইন্ড থাকে, এই গণ অভ্যুত্থানের যদি কোনো স্পিরিচুয়াল লিডার থাকে, সেটা বেগম খালেদা জিয়া। তিনি বলেছিলেন তার প্রফেটিক বক্তব্য কবে? 2011 সালে, যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা বাতিল করে একদলীয় ফ্যাসিবাদী শাসনকে সাংবিধানিক পদ্ধতিতে হাসিনা বাংলাদেশে চাপাই দেয়, তখন বেগম খালেদা জিয়া বলেছিলেন সংঘাত এড়ানোর আর কোনো সুযোগ রইল না। ফলে উনি যেই এবং বলেছিলেন আমরা আওয়ামী লীগকে পচতে সুযোগ দিয়েছি, আওয়ামী লীগ পচে এমন দুর্গন্ধ বের হবে যে মানুষ টিকতে পারবে না। সেই দুর্গন্ধে মানুষ টিকতে না পাইরা জানের মায়া ত্যাগ করে যখন জনগণ রাস্তায় নেমে এসে সর্বদলীয়, শিশু থেকে শুরু করে, হকার থেকে শুরু করে, গৃহবধূ থেকে শুরু করে, হ্যাঁ, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের নারীরা এবং ছাত্ররা, তখন শেখ হাসিনার পতন হয়েছে। এটা একটা পপুলার আপরাইজিং, এবং এটার ফেনোমেনাটা কি? এটা একটা জেনারেশনাল মুভমেন্ট। এটার একক কোনো কর্তাসত্তা নেই, এটা কর্তাসত্তা প্লুরাল। কিন্তু গণঅভ্যুত্থানের পরে এই আবেগকে কাজে লাগিয়ে, যেরকম হাসিনা 71-এর আবেগকে কাজে লাগিয়ে 71 বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী বাংলাদেশে ফ্যাসিবাদী রাজনীতি শুরু করেছিল, একইভাবে জুলাই গণঅভ্যুত্থানের রাজনীতি, এই আবেগ, এই পবিত্র আবেগকে পুঁজি করে এখানে একটা আল্ট্রা ফ্যাসিস্ট, এখানে একটা ইসলাম বিরোধী, মুসলিম সেন্টিমেন্টের রাজনীতি আমরা শুরু হইতে দেখছিলাম, যার কাফফারা জনগণকে 18 মাস দিতে হয়েছে। তারপরে বাংলাদেশের মানুষ
এই প্রোপাগান্ডা, তারা তো সকাল বিকাল সরকার গঠন করে ফেলছিল ফেসবুকে, সেখানে এই প্রোপাগান্ডার বিরুদ্ধে পরিকল্পনার রাজনীতিকে বাংলাদেশের মানুষ বেছে নিয়েছে। এবার কাম টু দ্য পয়েন্ট, আপনার যে প্রশ্ন, এই পরিকল্পনার রাজনীতিটা এত সহজ না, কারণ এই পরিকল্পনার রাজনীতি বাস্তবায়ন করার জন্য বিএনপি একটা দল হিসাবে বিএনপি সবাই সমানভাবে কোঅপারেটিভ বা সবাই সমানভাবে যোগ্য এরকম, কারণ 18 বছর সংগঠনের নেতাকর্মীরা দৌড়ের মধ্যে ছিল, প্রাণ ভয়ে তার আন্দোলনের মাঠে ছিল। হ্যাঁ, একটা রক্তাক্ত যুদ্ধের ময়দান থেকে উঠে আসা এই রাজনৈতিক সংগঠনের সমস্ত নেতাকর্মীরা সমানভাবে অ্যাক্টিভ হয়, কাজকর্ম করতে পারে, সব কিছুতেই আপনার ভুল ত্রুটির ঊর্ধ্বে কাজ করতে পারে, এটা বিএনপির কোনো নেতা মনে করে না, বিএনপি মনে করে না। তারা দুঃখ প্রকাশ করে, তাদের ভুল ত্রুটি হয়, কিন্তু তারা যেটা করে তারা এই ক্রেডিটের রাজনীতি করে না। তারা 71-এর দেখেন, 71-এর ঘোষণা দেওয়া, বাংলাদেশের ইতিহাস কি, উই রিভল্ট টু বিদায় পৃথিবী, হ্যাঁ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান টু জেনজি, এই তো আমাদের ইতিহাস। সেখানে 71-এর এত বড় ঘটনা, এর সমতুল্য ঘটনা এই জাতির জীবনে আর আসবে বলে মনে হয় না জাতি রাষ্ট্রের ইতিহাসে। সেই ঘটনা ঘোষণা দিয়ে মাঠে যুদ্ধ করে বিএনপি ক্রেডিট দাবি করে নেই, বিএনপি বরং সবসময় জনযুদ্ধ জাতীয় ইতিহাসে দেখেছে। একইভাবে জুলাইয়ের ক্ষেত্রেও বিএনপির পজিশন এইটাই, কিন্তু এই পজিশনটা সবাই সমানভাবে হয়তো কনভে করতে পারে নাই, সেই কারণে এই ত্রুটিপূর্ণ ঘটনা ঘটেছে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে যারা হাইপার পলিটিক্স করে, যারা পলিটিক্যাল উত্তেজনা জোর করতে চায়, তারা যে ঘটনা এখানে ঘটাইলো, এই ঘটনায় তারা কি অ্যাচিভ করলো? তারা অ্যাচিভ করলো এখানে বিদেশি কূটনীতিটা বাইরে হয়ে চলে গেল বিরক্ত হয়ে। ফলে কূটনীতির কাছে এই বার্তা গেল যে একটা রাষ্ট্রীয় প্রোগ্রামে একটা শিষ্টাচারপূর্ণভাবে অবস্থান করার যোগ্যতা এরা রাখে না। এই বার্তাই তো সবাই আসলে ইউনাইটেড নাই, এইটাই বার্তা। আর 2 নাম্বার হলো, হ্যাঁ, এই প্রোগ্রামে কি শুধুই একটা ডকুমেন্টারি দেখানো হয়েছে, এই ডকুমেন্টারি ত্রুটিপূর্ণ, এই ডকুমেন্টারি নিয়ে আপত্তি আছে, এইটা প্রপার চেক করে দেখানো হয়নি। হয়তো এটা মানে ধর একটা ডকুমেন্টারি বানানো হয়েছে, এটা রিলিজ করার আগে যদি এটা প্রপার অথরিটি দেখলে এই ত্রুটিগুলো সহ এখানে আসতো না, হয়তো তখন এটা সংশোধন করতে দিতে বলতো এটা চলবে না, বাতিল করা হয়তো, না দেখে এটা দিয়ে দেওয়া হয়, যেটা করে আর কি। কিন্তু এখানে কি শুধুমাত্র একটা ডকুমেন্টারি দেখানো হয়েছে একটা অনুষ্ঠানে, আর কোনো অ্যাক্টিভিটি ছিল না? নানা রকম অ্যাক্টিভিটি, এবং এটা সর্বদলীয় প্রোগ্রাম, একটা জাতীয় প্রোগ্রাম, নানা রকম অ্যাক্টিভিটির একটা পার্ট হলো ডকুমেন্টারি। সেই ডকুমেন্টারিটা ত্রুটি আছে, এটা সবাই স্বীকার করছে, আমরা এটা তদন্ত দাবি করছি, বিচার দাবি করতেছি, এবং সেখানে বারবার বলা হচ্ছে আপনাদের অভিযোগগুলো মঞ্চে এসে বলেন। তা না করে যাদের মপ করা একটা স্বভাবের মধ্যে ঢুকে গেছে, মপ করা যাদের মনস্তত্বের মধ্যে ঢুকে গেছে, তারা সেখানে বিদেশি মেহমানদের সামনে যে আচরণগুলো করলো, তারপরে সেই মব সামলানোর জন্য দায়িত্ব দিছে কাদের? চিহ্নিত বেয়াদব হিসাবে যাদেরকে আমরা টকশোতে বিভিন্ন জায়গায় দেখি, তাদেরকে আপনি দিচ্ছেন। এটা কি? এটা হলো আগুনে ঘি ডালার দায়িত্ব দিচ্ছেন। ফলে অনেক চেষ্টা করার পরেও সেটা কাঙ্ক্ষিতভাবে অনুষ্ঠানটা শেষ করা যায়নি, এখানে হট্টগোল হয়েছে, এবং সারা দেশের মানুষ না, শুধু বিদেশি অতিথিদের সামনে আমাদের রাজনৈতিক শিষ্টাচারের যে আপনার কি বলবো যে নজির আমরা স্থাপন করলাম, এটা খুবই নিন্দনীয় হয়েছে। এটা সমস্ত রাজনৈতিক দলগুলোর জন্য, এটা বাংলাদেশের জাতীয় রাজনীতির জন্য এটা কলঙ্কিত। আজকে এটা গৌরবজনক দিক, আজকে এটা স্মরণীয় ঐতিহাসিক দিনে এটা কলঙ্কের অধ্যায় আমরা রচনা করলাম। ফলে এখানে এই পয়েন্ট বলে শেষ করি। ফলে আপনারা যারা রাজনীতি করেন, আপনাদের মনে রাখতে হবে, আপনারা নগদ গেইন করার জন্য, সস্তা আবেগ জনপ্রিয়তা অর্জন করার জন্য আপনারা লং টার্ম নিজেদের ক্ষতি করছেন, দেশের ক্ষতি করছেন। অনেক অনেক ধন্যবাদ। নাজমুল হাসান, আপনার কাছে আসি। অনেক বিতর্ক এবং তার সাথে জুলাই নিয়ে কৃতিত্ব, আমরা কি আসলে মানে জুলাইয়ের ইতিহাস নিয়ে রাজনৈতিক দলগুলো কি আসলে কৃতিত্বের লড়াইয়ে আটকে যাচ্ছে কিনা, এবং একই সাথে জুলাইয়ের রক্তে গড়া নতুন বাংলাদেশ আসলে কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আজ 5 আগস্ট বিজয়ের দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আগস্ট ছাত্রলীগ গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা দীর্ঘ ফেসিবাদ বিরোধী লড়াই সংগ্রাম করতে গিয়ে গুমের শিকার হয়েছেন, খুনের শিকার হয়েছেন, তাদেরকে স্মরণ করছি। দেখুন, আজকে আমরা 2 বছরের জুলাই গণঅভ্যুত্থান হলো, 2 বছর হলো। আজকে এই সময় এসে আমাদের মধ্যে যে বিভাজন, আমাদের মধ্যে যে ঐক্যের ঘাটতি, এটা আমাদের জন্য খুবই একটা অশনি সংকেত। আমরা একটা দৈত্য দানব শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে হটিয়েছি, এতে সে 18 কোটি মানুষ কিন্তু একসাথে চলে আসছিল। সেই সময় শুধু এখন ক্রেডিটের বিষয়গুলো না, যদি জুলাইয়ের আকাঙ্ক্ষার কথা বলি বা বর্তমান বাস্তবতা, আমরা বর্তমান সবচেয়ে বড় প্রাপ্তির একটা জায়গা হচ্ছে বাংলাদেশে একজন সাইকোপ্যাথ শেখ হাসিনা বা আওয়ামী লীগের সন্ত্রাসীরা নাই, এটা সবচেয়ে বড় প্রাপ্তির বিষয়। কিন্তু আমাদের যে প্রত্যাশা, আমাদের সেই প্রত্যাশার পারদ আমরা এখন ছুঁতে পারি নাই। তো ভোটাধিকার নিয়ে আমাদের একটা প্রত্যাশা ছিল, সেটা বিষয়ে আমরা কথা হচ্ছে। বাক স্বাধীনতা আছে, সবাই কথা বলতে পারছে, ফ্রিডম অফ স্পিচ আছে, গুম হচ্ছে না, গুমে কোনো নজির এখন পর্যন্ত আসে নাই। বিচার বহির্ভূত হত্যা কিছু ইন্টারিমের সময় হয়েছে, বাট এখন ওইভাবে কিছু হচ্ছে না। এগুলো আমাদের মোটা দাগে প্রাপ্তির বিষয়। কিন্তু আমরা তো আরও অনেক কিছু প্রত্যাশা করেছিলাম। সেই চেয়ারের পরিবর্তে চেয়ার না, আমরা রাষ্ট্র সংস্কার করতে চেয়েছিলাম, মেরামত কাঠামোগত পরিবর্তন চেয়েছিলাম, যেই জায়গাটা হয়তো একটু সময় লাগবে, এখন একটা ট্রানজিশন পিরিয়ড আছে। আপনি যে ক্রেডিটের কথা বললেন, দেখুন আজকে যারা নিজেদেরকে না পেয়ে একদম
হাই হোসেন টাইপের যে কথাবার্তা বলছেন, গত ইন্টারিমের 18 মাসে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ছিলাম। তো অভ্যুত্থান পরবর্তী সময় দেখতে পেলাম যে একটা বিশ্ববিদ্যালয়, একটা গ্রুপ পুরো অভ্যুত্থানকে তাদের কুক্ষিগত করে ফেলেছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়, 7 কলেজ, ন্যাশনাল ইউনিভার্সিটি বা কমি মাদ্রাসা শিক্ষার্থী কোথাও কিছু নাই। আমরা আজকে হয়তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না কথা বলছি, আপনি 24 সালে ফিরে তাকান, কোথাও তাদের অবদান নিয়ে তুলে ধরা হয় নাই। যে নারী শিক্ষার্থীরা আমাদের ডাল হিসাবে তার সামনে দাঁড়িয়েছিল, তাদের অবদান নিয়ে কিন্তু আমরা কথা বলছি না, যার কারণেই কিন্তু তারা ঘরে ফিরে গেছে। এখন আমি সেই মানে যে একটা হীন কাজ, যে কাউকে মাইনাস করা, কাদের অবদানকে অস্বীকার করা, যে রাজনীতি বাংলাদেশে ইন্টারিম সরকারের সময় করেছে, সেটা বর্তমানে আবার চলুক, সেটা আমি প্রত্যাশা করি না। আজকে যে বিষয়টা হয়েছে, আমি দেখেছি, শুনেছি যে এক দফার ঘোষণা নিয়ে ছাত্রদলের সহসভাপতি ভাই বললেন যে তারেক রহমান 2023 সালে ঘোষণা দিয়েছেন। আমরা অনেক আগে থেকেই শুনতে পাচ্ছি, ফেসিবাদ বিরোধী লড়াই সংগ্রাম যারা করছেন, দীর্ঘদিন ধরেই হাসিনা বিরোধী আন্দোলন করছেন, তারা স্বপ্ন দেখছেন, হামলা মামলার শিকার হয়েছেন। তবে এটা আপনার বাস্তবতা যে মানতে হবে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেই কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে একটা যাত্রা শুরু হয়েছে, 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় হামলা পরবর্তী সময়, 16 জুলাই রংপুরে আবু সাইদ, 17 জুলাই আবু সাইদ, চট্টগ্রামে ওয়াসিম সহ যে হত্যা বা শহীদ হওয়ার মধ্য দিয়ে সেই কোটা সংস্কারে কিন্তু আর কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ ছিল না, সেটা রাষ্ট্র সংস্কারে গিয়েছে। জনগণ তাদের প্রয়োজনে, তারা এই রাষ্ট্রের যে শাসক, তার শাসকের পরিবর্তনের জন্য কিন্তু যেই গার্ডিয়ানরা আমাদের বাবা মা, যারা আমাদের রাজনীতি বিমুখ করতো, রাজনীতি ভালো না, তারাই কিন্তু আমাদের জন্য রান্না বান্না করে খাবার নিয়ে আসতেন। যে রিক্সা চালকরা আমরা তৃতীয় শ্রেণী, নিম্ন শ্রেণী হিসাবে কটাক্ষ করি, তারা সারাদিনের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে যে অর্থ উপার্জন করতো, সেই টাকা দিয়ে কিন্তু আমাদের জন্য খাবার নিয়ে আসতেন। তাই আমাদের বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিক, এই অভ্যুত্থানে 6 জন সাংবাদিক শহীদ হয়েছেন, তারাও ভূমিকা রেখেছেন। সকলের ঐক্যমতের ভিত্তিতে একটা মানুষের একটা জয়গান শুরু হয়েছে যে আমরা শেখ হাসিনার পতন চাই। জনগণ চেয়েছিল, জনগণের বার্তাটাই নাহিদ ইসলাম ঘোষণা করেছেন 3রা আগস্ট। এটা আমার সহ আলোচক যারা আছে তাদেরকেও স্বীকার করা উচিত, বর্তমানে যে রাজনৈতিক দল যারা আছে বিএনপিরও স্বীকার করা উচিত। আমি জানি বিএনপি স্বীকার করে, বাট এই যে 3রা আগস্টে বৈষম্য ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ, তাদের সাথে আমার অনেক মতবিরোধ আছে, অনেক মতানৈক্য আছে, তাদের অনেক অ্যাক্টিভিটি আমার পছন্দ না, তারা কুক্ষিত করেছে, অনেক যা বিজনেস করেছে, দুর্নীতি করেছে, সেগুলো নিয়ে আমার প্রশ্ন নাই, আমার বিপক্ষে মতামত আছে। বাট 3রা আগস্টে যে বাংলাদেশের জনগণকে আন্দোলিত করেছে, সেই শহীদ মিনার আপনি ঘোষণা দেখবেন যে আপনারা কয় দফা চান। জনগণ বলতেছে আমরা এক দফা চাই, এক দফা চাই, শেখ হাসিনার পতন চাই। জনগণের কথাটাই কিন্তু নাহিদ ইসলাম সেটা বলেছে। সুতরাং আমাদের সেইটা স্মরণ করা উচিত। অবশ্যই তারেক রহমান থেকে শুরু করে বেগম জিয়া দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করেছেন। আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, তাকে যখন রিমান্ডে তিনি বলেছেন আমাকে ফুটবলের মতো নির্যাতন করা হচ্ছে, সে পায়ে হাঁটতে পারছিল না, সেই খুঁড়ি খুঁড়ি কোর্টে যাওয়ার পরে, কোর্টে যাওয়ার সময় তিনি বলেছেন 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দিন। এই কথাগুলো কিন্তু মানুষকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। আমরা সবাইকেই ক্রেডিট দিতে চাই, দেশের জনগণকে ক্রেডিট দিতে চাই, শহীদদের প্রতি আস্থা রাখতে চাই, তাদের দায় দায়িত্ব নিয়ে কাজ করতে চাই। ক্রেডিট নিয়ে আমাদের যেই তালবানা, ক্রেডিট নিয়ে ক্রেডিটবাজি করে কিন্তু আজকে আমরা বিভাজনে পড়তে হাঁটছি, যার কারণে কিন্তু শেখ হাসিনা আজকে এনার্জি পাচ্ছে। আজকে যে চীনপতি সম্মেলন করে যে ঘটনা ঘটলো, তার একটা ছবি না থাকার কারণে যে একটা রিয়াকশন, এটা একটা পজিটিভ ওয়েতে করতে পারতো, তার সেটা যদি বিএনপি বা সরকার যদি আমল না নিত, সেটা নিয়ে আমরা প্রতিবাদ করতে পারতাম। যেই শিষ্টাচার বহির্ভূত একটা ঘটনা ঘটলো, এটা বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত। অনেক অনেক ধন্যবাদ। দর্শক দেখছেন নতুন বাংলাদেশ, একটা বিরতি নিয়ে আসছি, সাথে থাকুন। এরপর আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন বাংলাদেশ। আপনারা দেখছেন যাব আলোচনায়। নাজমুল হাসান, আপনাকে দিয়ে আবারও শুরু করি যে রাজনৈতিক মতভেদ সেটা তো আছেই, কিন্তু জুলাইয়ের যারা অংশগ্রহণকারী তাদের মধ্যেও আসলে বিভাজন যে আছে সেটা স্পষ্ট এতদিনে। এটাতে আসলে কাদের লাভ, কার ক্ষতি, এই বিষয়টা নিয়ে আপনার কি মনে হয় একটু শুনি। দেখুন, অভ্যুত্থান পরবর্তীতে আমাদের যে একটা ঐক্য ছিল, পুরো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটা হেভিলনের বাসেলার মতো এই দেশের সকল রাজনৈতিক শক্তি, সকল রাজনৈতিক ছাত্র সংগঠন, শ্রেণীর পেশার মানুষকে ঐক্যবদ্ধ করেছে। কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময় তাদের এই যে নিজস্ব চিন্তা ভাবনা করার কারণে, সব জায়গায় নিজস্ব ক্রেডিবিলিটি জাহির করার কারণে কিন্তু আমাদের সেই পবিত্র ব্যানারটা অপবিত্র হয়ে গেছে, কুক্ষিগত হয়ে গেছে। পরবর্তীতেই কিন্তু আমরা সেই বিভাজনের পত্র দেখতে পেয়েছি। আজকের যে ঘটনাগুলো ঘটেছে, ইতিমধ্যে বলেছি যে 18 মাস কিন্তু ইন্টারিম সরকারে আপনি দেখেন ছাত্র প্রতিনিধি হিসাবে ছাত্রদলের কোনো একজন নেতাকে কোথাও সুযোগ দেওয়া হয়েছে? তারা কি ছাত্র ছিল না? ছাত্রদলের কি অবদান ছিল না? ছাত্র অধিকার পরিষদের 5 জন নেতাকর্মী শহীদ হয়েছে এই অভ্যুত্থানে, কিন্তু ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা কি ছাত্র প্রতিনিধি হিসেবে ছিল না? তাহলে যারা এনসিপির সাথে সমর্থিত, যারা এই জামাত শিবিরের সাথে সমর্থিত ছিল, তাদেরকেই কিন্তু সব জায়গায় অ্যাক্সেস করে দেওয়া, এর মধ্যে দিয়ে কিন্তু মনস্তাত্ত্বিকভাবে দূরত্ব তৈরি করা হয়েছে। আমরা বারবার বলেছিলাম যে
এই যে এনসিপি বা এই গুটিকয়েক ছাত্র জনতাকে, ছাত্রকে দেখেই কিন্তু পুরো ছাত্র সমাজকে জায়েজ করা যাবে না। আমরা বারবার ইন্টারভিউর সময় বলেছিলাম যে প্রধান উপদেষ্টা আপনি ছাত্র সংগঠনগুলো নিয়ে একবার বসেন, কিন্তু সে কখনোই বসে নাই। সে মাহফুজ আলমকে মাস্টার মাইন্ড ঘোষণা করেছেন, বাকি যারা আছে তাদেরকে ঘোষণা করেছেন, অথচ এদের যারা বর্তমানে মহাবিপ্লবী নব্য বিপ্লবী যারা আছেন এদেরই কিন্তু কেউ কেউ 18 জুলাই শেখ হাসিনার মন্ত্রীদের সাথে সাক্ষাৎ করেছেন। তারা সাক্ষাৎ করে গিয়ে আমাদের যে 9 দফা ছিল সেই 9 দফা থেকে 1 দফা কমিয়ে দিয়েছিলেন। সেই 1 দফা কি ছিল? শেখ হাসিনাকে ক্ষমা চাইতে হবে, তিনি রাজাকারে নাতিপুতি বলেছেন, তারা সেই কথা অস্বীকার করেছেন। আমাদের সেই 1 দফাই ছিল যে এই শেখ হাসিনার যে খুনি একজন মন্ত্রী ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে পদত্যাগ করতে হবে। একজন শিক্ষামন্ত্রী আমাদেরকে বলছে ড্রাগ এডিক্টেড, আমাদের শরীরে ইনজেকশন পুশ করেছে, আমরা অস্ত্রের সামনে চাচ্ছি। এই যে অশোভন কথা বলার কারণে তার পদত্যাগ চেয়েছি, সেই দাবিগুলো তারা তাদের জীবনের নিরাপত্তার খাতিরে তারা এগুলো বাদ দিয়ে দিলেন। তাহলে তারা আদৌ কতটাও বিপ্লবী, তারা নিজেরাই কিন্তু এখানে নেগোশিয়েট করে চলেছেন। কিন্তু এর মধ্য দিয়ে আমরা তাদেরকেও সেগুলো কথা বলতে চাই না, কারণ মানুষ, আমরা যখন এই কথাগুলো বলবো, মানুষ আমাদের প্রতি, আন্দোলনের প্রতি, অভ্যুত্থানের প্রতি একটা নেগেটিভ ইমেজ তৈরি হবে, সে কারণে বলি নাই। কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক একজনের ক্রেডিবিলিটি নিয়ে, ক্রেডিট নিয়ে যে একটা দুর্গন্ধ ছড়াচ্ছে, এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। দেখুন আপনার যে 4 বছরের শিশু আব্দুল আহাদ তার বাসায় খেলা করছিলেন রায়েরবাগে, সেখানে শেখ হাসিনার হেলিকপ্টার থেকে গুলি করে তাকে হত্যা করা হলো। তার কি এখানে ক্ষতি ছিল? শেখ হাসিনার জন্য কি এমন ক্ষতি করা হয়েছিল? বা 7 বছরের রিয়াগব বাসায় বসেছিলেন, খেলা করছিলেন, তাকে হত্যা করা হলো। আমাদের মনে করতে হবে সেই ইয়ামিনকে, যাকে পুলিশ নির্মমভাবে হত্যা করার পর তাকে নিষ্ঠুরভাবে এপিসি থেকে ফেলে দিয়েছে। আমাকে মনে রাখতে হবে সেই আশুলিয়াতে 6 জন ছাত্র জনতাকে, তাদের পরিচয় এখনও ভালোভাবে আইডেন্টিফাই করা যায় নাই, তাদের হত্যা করার পর তাদের লাশ ব্যানে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের কিসের এত ক্রেডিট? আমাদের সকল ক্রেডিট শহীদ পরিবারদের, যাদের রক্তের বিনিময়ে, যাদের আত্মত্যাগের বন্ধ দিয়ে আজকে প্রাইম মিনিস্টার হয়েছেন, আজকে বিরোধী দলের নেতারা হয়েছেন, যাদের জামাতে অসংখ্য নেতাকর্মী যারা সেই ফাঁসির সেলে, কন্ডেম সেলে বসে ফাঁসির দিনক্ষণ পরগুন ছিলেন, তারা আজকে বিরোধী দলের নেতা হয়েছেন। সবারই উচিত এই অভ্যুত্থানকে লালন করা। অভ্যুত্থান না হলে, জুলাই না হলে আপনাদের কেউ, আজকে আমরা এই টেবিলে যারা আছি অথবা যারা বাইরে আছেন, আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করছি, গত 9 বছর ধরে, আমরা স্বীকার করতে চাই জুলাই অভ্যুত্থান বাংলাদেশে নতুন একটা মাত্রা দিয়েছে। 71 মহান মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্ব, 24 আমাদের সেটা পূর্ণতা দিয়েছে। সুতরাং জুলাইয়ের গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, যে স্পিড আমাদের অবশ্যই মানতে হবে এবং যার যে অবদান সেটা স্বীকার রাখতে হবে। অনেক অনেক ধন্যবাদ রেজাল করিম রনি। দুটো বিষয়, একটা হচ্ছে যে শরীয়তপুরে জুলাই যোদ্ধাকে মারধরের পর অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপির নেতাকর্মীরা, এই শিরোনামে আমরা সংবাদ পেয়েছি এবং এটি বুধবার, মানে আজকে এই সকাল 10:30টার দিকে এটি ঘটেছে। যেটি মানে এইটি আসলে কি বার্তা দেয় এই বিষয়টা। আরেকটা বিষয় হচ্ছে নাহিদ ইসলাম বলেছেন যে গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের এবং এনসিপির যে ভূমিকা, সেইটা আসলে বিএনপির জন্য একটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এবং বিএনপির স্ট্র্যাটেজির জন্য এটা একটা বড় বাধা। দুটা বিষয় আপনার একটু মন্তব্য। এখানে যে ঘটনা ঘটেছে এটা তদন্ত দাবি করা হচ্ছে, এটা জুলাই যোদ্ধা হিসাবে কাউকে অপমান করা হয়নি, এটা রাজনৈতিক বিরোধ, এটা নিয়ে ইয়া হচ্ছে। তো এটা খুবই গর্হিত কাজ হয়েছে, তার গায়ে হাত দেওয়া হয়েছে এবং এটা আমি আশা করব যে বিএনপি সাংগঠনিকভাবে এটা ব্যবস্থা নেবে। আর নাহিদ যেটা বলেছেন, এটা নাহিদ ইসলাম যেটা বলেছেন, এটা হলো একটা পলিটিক্যাল রেটরিক্স। বিএনপির জন্য গলার কাটা হওয়ার কোনো সুযোগ নাই। যেমন ধরেন এখানে যে আলোচনাটা আসলে 1 দফা নিয়ে, 1 দফাটা আমরা 23 সালে স্টেপ ডাউন হাসিনা, আমি সেদিনও শেয়ার দিছি, অনেক লোক লিখছে বলছে। ফলে 1 দফার দাবিটা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এখানে উচ্চারিত হয়ে আসছিল, কিন্তু গণঅভ্যুত্থানের মোমেন্টে, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালের মোমেন্টে যখন 3 তারিখ এটা বলা হলো, ডেফিনেটলি এটাই একটা ডিসাইসিভ মুভমেন্ট ছিল, সেটাকে অস্বীকার করছে না। কিন্তু একমাত্র তাদের ফোরামেই 1 দফার ঘোষণা করেছে এটা সত্য না। বিভিন্ন ফোরাম থেকে বিভিন্নভাবে 1 তারিখে, 2 তারিখে, 3 তারিখে, এর আগে বিভিন্নভাবে 1 দফার দাবি এসেছিল। ফলে এককভাবে আমিই করেছি, এই যে মুজিবীয় খাসিলত, যে আমি সব করেছি, নো, এরকম না। এইটা একটা কালেকটিভ কর্তা সত্তা। এখানে এককভাবে কেউ মাস্টার মাইন্ড না। ইন্টারিমের আমলে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে এটা, যেটা আমার ভাই বলল একদম কারেক্টলি, যে আন্দোলনটাকে একটা বিশেষ শ্রেণী গোষ্ঠীর কুক্ষিগত করার জন্য তার এটার যে প্লুরালিস্টিক ক্যারেক্টার, এটার যে জাতীয় চরিত্র, এটাকে খর্ব করা হয়েছে। এবং নাহিদ ইসলাম এখানে যেটা বলেছেন, কেন এনসিপির অবদান কেউ অস্বীকার করে না, এবং এনসিপি নামে কেউ এখানে গণঅভ্যুত্থান করে নাই। এনসিপির নেতৃত্বে বাংলাদেশে কোনো গণঅভ্যুত্থান হয় নাই তো, এখানে ছাত্র জনতার নেতৃত্বে হয়েছে। সেই গণঅভ্যুত্থানের ওয়ান অফ দ্য পোস্টার বই নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম কি বলতে পারো যে এনসিপির নেতৃত্বে বাংলাদেশে কোনো গণঅভ্যুত্থান হয়েছে? হয় নাই। তো ফলে এগুলি পলিটিক্যাল বক্তব্য, গলার কাটা হবে কেন? এখানে আমি একটা কথা বলি আপনাকে, যখন 17-18 তারিখে মানে ব্রুটালি এখানে গণহত্যা চালানো হলো এবং এক সময় সাধারণ, আমরা তো মাঠে ছিলাম, এক সময় সাধারণ শিক্ষার্থীরা হতাশ হয়ে পড়ল যে এইভাবে এই গণহত্যার সামনে, দানবের সামনে দাঁড়ানো সম্ভব না। সেই সময় আন্দোলন স্তিমিত হয়ে যাচ্ছিল এবং
বাজারে মানে এই ধরনের অবস্ত্র রেটরিক বা বয়ান রটে গেছিল যে হাসিনা আন্দোলনের উপর ফুল কন্ট্রোল নিয়ে নিচ্ছে, এবং ওই সময় কয়েকজন সমন্বয়ক আবার গণভবনে দৌড়াদৌড়ি করছিল বৈঠকের জন্য। ফলে সব মিলিয়ে বাজারে এরকম একটা আবহ তৈরি হয়ে গেছিল মাঠে ঘাটে জনগণের মনে, যে হাসিনা এবারও টিকে যাচ্ছে, আন্দোলন দমন হয়ে যাচ্ছে, কন্ট্রোল নিয়ে নিচ্ছিল। সেই সময় আমরা মাঠে ছিলাম, সেই সময় ছাত্রলীগ, যুবলীগ এবং সশস্ত্রভাবে সংগঠিত বাহিনীকে মাঠে ফাইট করে পরাজিত করে আবার মোমেন্টাম তৈরি করতেছে, এবং সেটা করেছে বৃহৎ অংশের রাজনৈতিক শক্তি এবং বিএনপির ছাত্রদলের। আপনি ছাত্রদলের সভাপতি দেখবেন স্নাইপারের গুলি এখনো আছে। ফলে এই যে মাঠে ফাইট ব্যাক করে আওয়ামী লীগকে যে পরাজিত করে আবার মোমেন্টাম তৈরি করা, আবার পপুলার আপরাইজিং তৈরি করা, এবং আন্দোলনের প্রত্যেকটা মোমেন্টে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সেই অনিশ্চয়তা তৈরি কাটানোর জন্য ঘরে ঘরে সমন্বয় গড়ে উঠেছে। তখন কেউ কারো রাজনৈতিক পরিচয় দেখে নাই। ফলে আজকে আপনারা দেখেন এই গণঅভ্যুত্থানে একটা কথা বলে শেষ করে পারবো, গণঅভ্যুত্থানের অনেক অর্জন আছে, আবার অনেক অপ্রাপ্তিও আছে, কিন্তু একটা অন্যতম অর্জন হলো তারেক রহমানের লিডারশিপ। যেই লিডারশিপটা জেনজি ফ্রেন্ডলি। জেনজি কি চায়? জেনজি দেখতে চায় অথরিটি আইন মানবে, জেনজি দেখতে চায় আমার মর্যাদা সমান হবে, জেনজি দেখতে চায় একজন পাওয়ারফুল লোকও জ্যামে দাঁড়ায় থাকবে। ফলে এই যে নাগরিক ভিত্তিক, এই যে আপনার ধরেন যে রাজা বাচ্চা না, একটা ডেমোক্রেটিক লিডারশিপ, সেইটার একটা আপনার ধরেন যাত্রা তারেক রহমানের হাত ধরে যে শুরু হলো, এইটা গণঅভ্যুত্থানের অন্যতম সেরা অর্জন। জি, অনেক অনেক ধন্যবাদ কাজী জিয়াউদ্দিন বাসেত। আপনার কাছে আসি। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভাই বলছিলেন যে শেখ হাসিনার পতন হয়েছে, কিন্তু দেশে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এখনো হয়নি, এবং সেটি ক্ষমতার চেয়ার বদল হওয়ার কারণে এখন যে সরকার আছে তারাও ফ্যাসিবাদের মতোই আচরণ করছে। আরেকটা বিষয়, সেটি হচ্ছে মিয়া গোলাম পরোয়ার জামায়াত নেতা, তিনি বলছেন যে জুলাই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা সেটি সরকারই পূরণ হতে দেয় নাই। এই ব্যাপারে আপনার একটু মন্তব্য শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আমার একটা কথা, স্বার্থের জন্য যে চেতনাকে লালন করা হয় সেই চেতনা বিক্রিকারী সংগঠন বা রাজনৈতিক দল বেশি দূর যেতে পারে না, এটা ইতিহাস বলে। আমরা বিভিন্ন দেশে যখন দেখি কোনো বিপ্লব বা কোনো সংগ্রামের মাঝে কোনো রাজনৈতিক দল সৃষ্টি হয়েছে, তারা যদি সেই চেতনাকে বেশি বেশি বিক্রি করে, তাহলে কিন্তু তারা কোনো না কোনো সময় রাষ্ট্রের সবচেয়ে ঘৃণিত দল হিসেবে উপনীত হয়। এবং সেটার এক্সাম্পল কিন্তু এই বাংলাদেশে আছে। আমি আপনাকে দিচ্ছি, স্বাধীনতার যুদ্ধ 1971 সালে কি বিএনপির অনেক নেতাকর্মী করে নাই? এবং বাংলাদেশের যে জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, উনি ঘোষণা দিয়েছেন, রণাঙ্গনে লড়াই সংগ্রাম করেছেন, বীর উত্তম খেতাব প্রাপ্ত হয়েছেন, আবার উনি ওনার কর্মস্থলে ফিরে গিয়েছেন, এবং স্বাধীনতার ঘোষণা উনিই দিয়েছেন। উই রিভোল্ট শব্দটা উনিই বলেছেন, এবং নিশ্চিত মৃত্যু জেনেও কিন্তু উনি এই কাজটা করেছেন, এবং একজন মেজর হিসেবে। তো সেই জায়গায় বাংলাদেশ মুক্তিযুদ্ধ, বাংলা জাতীয়তাবাদী দল মুক্তিযুদ্ধের চেতনা কখনো বিক্রি করে নাই। এবং পরবর্তীতে ছাত্র জনতার গণঅভ্যুত্থান যেটা করেছে জুলাই আগস্টে, সেখানে ছাত্র দলের 142 জন নেতাকর্মী শহীদ হয়েছে। বিএনপি মিলিয়ে সকল অঙ্গ সংগঠন মিলিয়ে প্রায় 450-এরও অধিক নেতাকর্মী শহীদ হয়েছে। সুতরাং সেই জায়গাটা থেকেও কিন্তু আমরা ক্রেডিট কোরানোর জন্য লেগে থাকিনি। আমরা কি করেছি, ছাত্র জনতা গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে, পালিয়ে যাওয়ার পরে আমরা আবার আমাদের সংগঠনে চলে গেছি এবং দেশ গঠনের নিমিত্তে আমরা কাজ শুরু করে দিয়েছি। সুতরাং যারা এরকম স্বার্থের জন্য ছোটোখাটো বিষয় নিয়ে টলারেট করতে পারেন, এন্ডুরেন্স ক্যাপাসিটি থাকে না, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার। আমি এই কথাটা জাস্ট আজকের রাষ্ট্রপতির সামনে যে ঘটনা হয়েছে, সেটা পুরো বাংলাদেশকে ছোট করা হয়েছে। যারা নিজের ন্যূনতম স্বার্থের জন্য দেশের স্বার্থ চিন্তা করে না, তারা ডেফিনেটলি এই বাংলাদেশে রাজনীতি করার জন্য কোনোভাবে সমীচীন এবং রাজনীতি করার অধিকারই রাখে না। আপনি দুটো প্রশ্ন করেছেন, একটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছে ফ্যাসিবাদ এখনো রয়ে গেছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তো শেখ হাসিনার যে টার্মোয়েল সিচুয়েশন ছিল, যে অব্যবস্থাপনা ছিল, সেটাকে টেনে নিয়েছিল ইন্টারিম গভর্নমেন্টের সময়। তাকে উপদেষ্টা হতে যাইতে বলেছে কে? সে উপদেষ্টা হয়েছে কেন? অন্যান্য ছাত্র সংগঠন ছিল না? সে সমন্বয়ক হিসেবে গিয়ে উপদেষ্টা হয়েছে, এবং সেখানে গিয়ে বাংলাদেশে কত ধরনের দুর্নীতি করেছে, কত করাপশন করেছে, এটা আপনারা দেখেছেন। এবং তার পিএস থেকে শুরু করে আশপাশের লোকজন যা যা করেছে, এটি ইতিমধ্যেই আসছে, এবং আরো কয়েকদিন পর আরো বেশি আসবে। কারণ বর্তমান সরকার জনতুষ্টের কাজগুলো করছে, ইস্তাহার বাস্তবায়নে ব্যস্ত আছে। যখন জন আকাঙ্ক্ষাগুলো টান দিবে, তখন আপনার আসিফ মাহমুদের এই করাপশন চলে আসবে। যখন এই কথাটা আসিফ মাহমুদ বলতেই পারে, কারণ আসিফ মাহমুদরা এই বাংলাদেশে যদি ভালো চাইতো, তাহলে অভ্যুত্থান পরবর্তী সময়ে সকলের সমান অধিকার দিত। নিজেদের আমি, আই এম দ্য স্টেট, আই এম দ্য অনলি স্টেক হোল্ডার দ্য অভ্যুত্থান, এটা কিন্তু আসিফ মাহমুদ রায় বলতো। এবং নাহিদ ইসলামের আজকের বক্তব্য, আসিফ মাহমুদের আজকের বক্তব্য, এটার একটা রিফ্লেকশন যে তারা নিজেরাই শুধু করেছে এবং নিজেরা নিজেদের ক্রেডিট দাবি করছে। এটার একটা রিফ্লেকশন দুজনের বক্তব্য। আর গোলাম পরোয়ার যে কথাটা বলেছে যে প্রত্যাশা পূরণ হয়, প্রত্যাশা পূরণের সবচেয়ে বড় ইম্পেডিমেন্ট ক্রিয়েট করেছে এই জামাত ইসলামী।
এই জামাতে ইসলামী বর্তমান সময়ে তাদের নেতারা যেরকম ব্যভিচারে লিপ্ত হয়েছে, তাদের শিবিরের নেতাকর্মীদের যেরকম সমকামিতে লিপ্ত হয়েছে, এই ট্রেন্ডটাকে আরেকদিকে ভিন্ন খাতে যাওয়ার জন্য তারা সেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে বিশৃঙ্খলা সৃষ্টি করে, ক্যাম্পাসগুলোতে অস্থিতিশীল সৃষ্টি করে, একটা টার্মোইল সিচুয়েশন করার জন্য তারা কিন্তু উঠে পড়ে লেগেছে। প্রত্যাশা তাদের জন্য পূরণ হচ্ছে না। তারাই কিন্তু বাংলাদেশের সরকারের উন্নয়নের সারথি না হয়ে সরকারকে অসহযোগিতা করে, উস্কানি দেয়, মববাজি করে এবং গুজব রটাই বেড়াচ্ছে। ফিরে এসে আবারও শুনবো। দর্শক দেখছেন নতুন বাংলাদেশ, একটা বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি কাজী জিয়াউদ্দিন বাসাত। আপনার কাছে এসে আপনি বলছিলেন জামায়াত নেতার বক্তব্যের প্রেক্ষিতে আপনি যে বিষয়গুলো বলছেন, আরো একবার একটু শুনি যে তারা বলছে যে দেশকে আসলে কর্তৃত্ববাদের দিকে ঠেলে দিচ্ছে এই সরকার। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর থেকে বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর থেকে উনি যেভাবে কাজ করে যাচ্ছেন, উনি যেই সাধারণ মানুষের জনতুষ্টি এবং জন আকাঙ্ক্ষা নিয়ে ভাবছেন এবং উনি যে পরিবর্তনগুলো করছেন, এই পরিবর্তনগুলো কিন্তু গণঅভ্যুত্থানের ঘটার সময় কিন্তু আমাদের সকলের প্রত্যাশা ছিল। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে সকল শ্রেণী পেশার মানুষের কিন্তু সেই প্রত্যাশা ছিল। আমি আপনাকে একটা দায়িত্ব নিয়ে বলছি, আমি এই টিভি সেটের সামনে সবাইকে শুনিয়ে বলছি, বাংলাদেশের আগামী সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের সর্বশেষ সম্পদ জনাব তারেক রহমান। ওনার নেতৃত্বটাকে যদি এরকম বিতর্কিত করার চেষ্টা করে এই ধরনের বিরোধী কুচক্রী মহল, তাহলে আলটিমেটলি এই বাংলাদেশ কোথায় চলে যাবে আমরা দেখতে পাচ্ছি। কোথায় যাবে জানেন? আমরা দেখতে পাচ্ছি এই কাজগুলোর দৃশ্যমানে জামাত ইসলামের প্রোগ্রাম থেকে দেখা যায়, শিবিরের প্রোগ্রামগুলোতে, জুলাইয়ের প্রোগ্রামগুলোতে তাদের হেডিং হচ্ছে বখতিয়ার থেকে 24। ওকে, সেখানে আমরা বললাম বখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজিকে আমরা সবাই মুসলিম উপমহাদেশের, কিন্তু সেই জায়গাটার মধ্যে মোহাম্মদ আলী জিন্নার ছবিটাকে তারা মিডলে দিয়ে বড় করে দিয়েছে। তাহলে কিসের নিদর্শন? বাংলাদেশকে ধ্বংস করার নিদর্শন। সুতরাং জনাব তারেক রহমানকে সহযোগিতা করতে হবে। ওনার যে রাজনৈতিক দূরদর্শিতা, ওনার যে আগামীর বাংলাদেশ সম্ভাবনাময় বাংলাদেশকে এবং ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগিয়ে পুরো একটা দক্ষ এবং স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়িয়ে এই বাংলাদেশকে একটা সমুন্নত জায়গায় সাম্য, মানবিক এবং ন্যায় ইনসাফের ভিত্তিতে উনি যে দেশকে একটা ধ্বংসস্তূপ থেকে, একটা বিধ্বস্ত অর্থনৈতিক জোন থেকে টেনে নিয়ে যাচ্ছে, ওনাকে যদি সহযোগিতা না করা হয় তাহলে কিন্তু বাংলাদেশকে আমরা খুঁজে পাবো না। আমি আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে এবং অন্যান্য মানুষের সারা জীবন আমৃত্যু রাজনৈতিক কর্মী হিসেবে সাধারণ মানুষকে দায়বদ্ধ থাকবো। সুতরাং জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করতে হবে, গঠনমূলক সমালোচনা করে কাজের জন্য সংশোধনের সুযোগ দিতে হবে, কিন্তু অতিরিক্ত গুজববাজি, মববাজি এবং উস্কানি দেয়া কোনোভাবেই কাজগুলো করা যাবে না। ধন্যবাদ রেজাল করিম রনি। সব কিছুতেই আসলে সরকারের উপরেই দোষারোপ আসছে, কি বলবেন? হ্যাঁ, সরকার মানে খারাপ জিনিস, এটা তো প্রতিষ্ঠিত সত্য বাংলাদেশে। বিকজ অফ হাসিনা সরকার দিকে তো অভ্যস্ত, ফলে হাসিনা নাই, এই জন্য ভালো লাগতেছে না অনেকের, এটা তো স্বাভাবিক। দেখেন, আমি এখানে একটা কথাই বলবো, সময় কম। এনসিপি জোট মানে জামাত জোটের একটা ক্ষমতা আছে, এটাকে আমরা আন্ডারমাইন্ড করি, সেটা হলো পলিটিক্স অফ হিউমিলিয়েশন, মানুষকে অপমান করা, চরিত্র হনন করা এবং অ্যাট দ্য সেম টাইম স্যাবোটেজের ক্ষমতা। সেটা কি, এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা না দিলেও কিন্তু নষ্ট হয়ে যায়। ফলে এই যে আপনি ধরেন তারা যে রাজনীতিগুলো করছে, শুধু চিনমৈত্রীতে আজকে যেটা করছে তা না, তারা প্রত্যেকটা ইভেন্টে, প্রত্যেকটা ঘটনায়, জাতীয় রাজনীতির প্রত্যেকটা ইয়েতে তাদের যে স্যাবোটেজ করার যে ক্ষমতাটা আছে, সেই ক্ষমতাটা তারা প্রয়োগ করে। এই ক্ষমতাটা প্রয়োগ করতে করতে তারা গণঅভ্যুত্থানের শক্তি আছে কেন এত কাজকে কেন এত অজনপ্রিয় হয়েছে, তারা বেয়াদবি করাটাকে মনে করে তাদের অধিকার, তারা মানুষের চরিত্র হনন করা, ব্যক্তিগত অ্যাটাক করাকে মনে করে রাজনীতি। হ্যাঁ, এবং এই যে দেখবেন নাসিরুদ্দিন পাটোয়ারি এক গজব নামায় দিয়েছে রাজনীতিতে। হ্যাঁ, তো ফলে এই যে স্যাবোটেজ করার যে পাওয়ারটা, এটাতে তারা মজা পেয়ে গেছে। ফলে এটা ডে বাই ডে পরিবেশকে ভায়োলেন্ট করে তুলছে। ফলে যারা রাজনীতি করতে চান রিয়েলি, আমরা বলবো যে এই যে স্যাবোটেজ করার ক্ষমতা, এটা কোনো ক্ষমতা না, এটা ডিস্ট্রাকটিভ পাওয়ার। পলিটিক্স অফ কনস্ট্রাকশন মোডে আমরা এখন আছি, ট্রান্সফরমেশনের একটা মোডে আছি। এখানে যদি আপনি গঠনমূলক রাজনীতি করতে না পারেন, এখনও যদি হাসিনার মডেল, হাসিনা যেরকম বাংলাদেশের সবসময় 71-71-এর হাইপে রেখে দিছিল, রেখে দিয়ে লুটপাট করছে, আপনিও যদি এখনো বাংলাদেশকে 24-24-এর মধ্যে রেখে দেন, দেখেন অতীত পূজারী মানুষ জড় বস্তুতে পরিণত হয়। আমি অতীত ডিফাইন করব বর্তমানের সাপেক্ষে। ফলে বর্তমানে আমাদের মানুষের মর্যাদাবোধ লাগবে, জিনিসপত্রের দাম কমাইতে হবে, চাকরি লাগবে, ঘুষ ছাড়া দেশ পুনর্গঠন হলো আমাদের এজেন্ডা। সেই এজেন্ডা বাস্তবায়নে যদি আপনারা এই স্যাবোটেজের ক্ষমতাকে ব্যবহার করেন, আপনারা বিরোধী দলে থাকতেই পতন হবে, আপনাদের সরকারি দলে যাওয়ার লাগবে না। অনেক অনেক ধন্যবাদ নাজমুল হাসান। আপনার কাছ থেকে একই বিষয় একটু শুনতে চাই। সবকিছুতেই তো সরকারের উপরই দোষারোপ আসছে, আপনাদের কি মন্তব্য আসলে এই বিষয়ে? দেখুন, দায় না নিয়ে দায়িত্ব নিতে হবে। সবসময় আমরা একজন আগে দায় চাপিয়ে দিচ্ছি। এখন বর্তমান সরকারকে আমি একটা গণঅভ্যুত্থানের সরকারের বিষয়ে বিবেচনা করি, তাদের অনেক শহীদ হয়েছেন, কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের মাসে কিন্তু জুলাইটা অনেকটা ফিকে হয়ে গেছে। আমরা সেই আলোচনা, শহীদদেরকে স্মরণ করা বা যেই প্রোগ্রামগুলো করার দরকার ছিল, আমরা সেই প্রোগ্রাম ওইভাবে আমরা দেখি নাই। এটা একটা দুঃখজনক একটা বিষয়। আমার চোখে যদি দেখি আজকে 5 আগস্ট, আমি সেই সময়টায়
সকাল 8টায় গ্রেপ্তার হয়েছিলাম, বক্সিবাজার থেকে শাহবাগ থানা নিয়ে আমাকে নির্মম নির্যাতন করেছে এবং পরবর্তীতে 9টা বা 9:30টার টাইমে আমাকে ক্রস ফায়ার দেওয়ার জন্য সিটিটিসিতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে আমাকে চোখে বেঁধে হাতে হ্যান্ডকাপ পরে এখানে বসে গুলি করবে, এরকম একটা মোমেন্টামের মধ্যে দিয়ে আমি সন্ধ্যায় মুক্তি পেয়েছি। আমার কাছে জুলাই মানে আমার একটা শ্রদ্ধার একটা জায়গা, গণঅভ্যুত্থান আমার এক ভালোবাসা অস্তিত্বের একটা বিষয়। শহীদদের যে আকাঙ্ক্ষা, স্পিড, আমরা ঐক্যবদ্ধ থেকে একজন একজনকে দায় না দিয়ে আমরা সবাই মিলে দায়িত্ব নিতে হবে। আরেকটা বিষয়, বিদ্যমান যে ক্যাম্পাসগুলোতে যে অস্থিরতা চলছে, আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিবির ছাত্রদলকে ধাওয়া দিয়ে তারা যেই আল্লাহু আকবার বলে যে ধাওয়া দিচ্ছে এবং এটাকে আবার জামাত ইসলামীরা ডিফেন্ড করছে, তারা এটা পক্ষ নিচ্ছে, এগুলোর মধ্যে দিয়ে কিন্তু ক্যাম্পাসগুলোতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, আলিয়ামাদ, আলিয়াতে সব জায়গায় সংঘর্ষ হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এই সংঘর্ষ থামাতে হবে। সংঘাত নয়, আমরা শান্তি চাই। ক্যাম্পাসগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। যদি না করতে পারে, পাশাপাশি আমরা এটা বলতেই হবে, আমরা ভুতুরে বিল দেখছি, বিদ্যুৎ গ্যাসের সংকট, এটা স্বীকার করতে হবে। এই সংকটগুলো স্বীকার করে দ্রুত নিষ্পত্তি করতে হবে। এবং সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানের প্রশ্নে সবাইকে এক হতে হবে। আওয়ামী লীগের গণহত্যার দায় তাদেরকে বিচার করার প্রশ্নে বিএনপি, গণঅধিকার পরিষদ, জামাত সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিচার করতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে আসবার জন্য। দর্শক দেখছিলেন নতুন বাংলাদেশ, এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।